প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমি হাশিমউদ্দিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কক্সবাজার সিটি কলেজ। কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তোমাদেরকে অনলাইনে পাঠদান করার জন্য। এই উদ্যোগটা আশা করি তোমাদের জন্য অত্যধিক উপকারী হবে। তোমরা এই এমন দিনে তোমরা এই ক্লাসগুলি পেয়ে আশা করি তোমাদের অনেক উপকার হবে। তা আমি আজকে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা একটা কঠিন একটা টপিকস হলেও আজকে আমরা চেষ্টা করব এই টপিকসটাকে সহজেই যাতে আমরা আয়ত্তে আনতে পারি। এই টপিকসটাকে আয়ত্তে আনার জন্য আমরা একটা সহজ একটা পন্থা আজকে অনুসরণ করব। আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রিপোজিশন ইংরেজি ভাষার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই প্রিপোজিশনের সীমানা অত্যধিক বড়। এই প্রিপোজিশনকে আয়ত্ত আনার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক সময় আমরা ব্যর্থ হয়ে পড়ি। কিন্তু আমরা আজকে একটা চেষ্টা করব একটা এমন একটা সহজ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই এই প্রিপোজিশনকে আমরা নিজের আয়ত্তে আনার চেষ্টা করব। আমি তাহলে শুরু করছি। প্রিপোজিশনটা কি আমাদের প্রথমে সেটা দেখতে হবে। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যেটা কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের মধ্যে একটা অন্বয় সৃষ্টি করে। তা আমরা প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে শুধুমাত্র, তাই আমরা এখানে আজকে এই প্রিপোজিশনটা শেখার ক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া রাখি। পৃথিবীতে যে নাউন অথবা প্রোনাউনগুলি আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাউনের মধ্যে আছে সময়, স্থান এবং মাধ্যম। সময়, স্থান, মাধ্যম। আমরা প্রথমে এই নাউনকে আগে এই তিন ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম: সময়, স্থান এবং মাধ্যম। পৃথিবীতে আমরা সময় যে আছে এই সময়গুলি আমরা এগুলিকে কি কি এককে আমরা দেখি।
দেখি যে আমরা এখানে সেকেন্ড আছে, মিনিট আছে। সেকেন্ডের চেয়ে একটু বড় মিনিট, মিনিটের চেয়ে আর একটু বড় হচ্ছে আওয়ার। আওয়ার চেয়ে বড় হচ্ছে ডে, ডের চেয়ে বড় হচ্ছে উইক, উইকের চেয়ে বড় হচ্ছে মান্থ, মান্থ চেয়ে একটু বড় হচ্ছে ইয়ার, ইয়ারের চেয়ে বড় হচ্ছে ডিকেড, ডিকেডের চেয়ে বড় হচ্ছে তোমার সেঞ্চুরি, সেঞ্চুরির চেয়ে বড় হচ্ছে মিলেনিয়াম। আমরা এই সময়টাকে, এই সময়ের এই বিভাজনটা আমরা দেখলাম। এই সেকেন্ড থেকে মিলেনিয়াম, এই সবগুলি সময়ের আগে আমরা সংক্ষেপে একটা প্রিপজিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইন। এই সবগুলি প্রিপজিশনের পূর্বে আমরা ইন প্রিপজিশনটা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমাদের একটা সহজ হয়ে গেল, পৃথিবীতে যত ধরনের সময় থাকবে সবগুলি সময়ের আগে আমরা ইন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ এই যে সময় বা টাইম, যেই কোনো ধরনের সময়ের আগে আমরা প্রধান সময়গুলি, এগুলো হচ্ছে প্রধান সময়, মৌলিক সময়গুলির আগে আমরা ইন ব্যবহার করছি। এখন আমরা সময়ের মধ্যে আমরা যাই। এখন সময়ের মধ্যে সেকেন্ডের কোনো বিভাজন নাই, মিনিটের কোনো বিভাজন নাই। মিনিটের বিভাজন হচ্ছে 60 সেকেন্ড, আবার ঘন্টার বিভাজন হচ্ছে 60 মিনিট। কিন্তু এই দিনের ক্ষেত্রে কি আমরা এই বিভাজনগুলি ছাড়াও দিনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এই জিনিসটা কি? এই দিনকে আমরা যখন ভাগ করব প্রধান প্রধান কয়েকটা অংশে, তার মধ্যে সেটাকে আমরা বেলা বলে থাকি। ডেকে আমরা ভাগ করলে প্রথমে হয় মর্নিং, ডন, প্রথমে ডন, এরপর মর্নিং, এরপর নুন, নুনের পরে আফটারনুন, আফটারনুনের পরে ইভিনিং, ইভিনিং এর পরে নাইট। খুব সহজ, আমরা একটা খুব সুন্দর একটা প্রক্রিয়ায় আমরা প্রিপোজিশনটা শিখতে যাচ্ছি। এই দিনকে আমরা এখানে কয়টা বেলা, 6টা বিভাজন করলাম। ডন, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, 5টা। 1 2 3 4 5 6টা। তারপর আমরা এখন দেখব এই যে দিনকে আমরা 6টা ভাগে ভাগ করলাম, তার মধ্যে এখানে আমরা দেখব ডন, নুন, নাইট, এই তিনটা আগে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব এট। ডন, নুন, নাইট, এই তিনটা প্রিপোজিশন, এই তিনটা নাউনের ইয়ার আগে সময়ের আগে আমরা এট প্রিপোজিশনটা ব্যবহার করছি। আর বাকি তিনটা রয়ে গেছে, এই তিনটার আগে, বাকি তিনটার আগে আমাদেরকে ব্যবহার করতে হবে ইন।
ইন ব্যবহার করবো আমরা মর্নিং, আফটারনুন, ইভিনিং। তাহলে আমরা এই দিনটাকে ভাগ করার পরে যে কয়টা অংশ পাইলাম, 6টা। এই 6টার মধ্যে 3টার আগে আমরা অ্যাড ব্যবহার করেছি আর বাকি 3টার আগে ইন। এখন আমাদের সহজ হয়ে যাচ্ছে, খুব সহজেই আমরা যে সময়ের আগে যে প্রেপোজিশনগুলি ব্যবহৃত হয় আমরা খুব সহজেই এই 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 ইয়ার মাধ্যমে, এই বিভাজনের মাধ্যমে আমরা সহজে এই প্রিপোজিশনটা ব্যবহারটা আমরা সহজে শিখতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করবেন, এই যে সব সময়ের আগে, সাধারণ সব সময়ের আগে ইন, যেমন ইন এ সেকেন্ড, ইন এ মিনিট, ইন এ আওয়ার, ইন এ ডে, ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, ইন এ ডিকেড, ইন এ সেঞ্চুরি, ইন এ মিলেনিয়াম। আচ্ছা, সবগুলোর আগে আমরা ইনটা হলো। কিন্তু আবার দিনটাকে যখন আমরা বেলা হিসেবে ভাগ করলাম 6 বেলা, তখন দেখা যাচ্ছে এই 6 বেলার মধ্যে 3 বেলার আগে অ্যাড আর বাকি 3টার আগে ইন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি এবং একটা যদি এই জিনিসটা আমরা যদি একটু নোট ডাউন করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমাদের এই ক্লাসের পরে আমরা বাসায় যদি আর একটিবার যদি আমরা এই জিনিসটা খেয়াল করি, আমাদের প্রিপোজিশনের এই যে বেলার ক্ষেত্রে যে প্রিপোজিশন ব্যবহৃত হয় সেটা আমরা শিখতে পারবো সহজেই। এরপরে দিনের পরে আমরা আসবো উইক। আচ্ছা, এক সপ্তাহে আমরা জানি 7 দিন। এক সপ্তাহে 7 দিন হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ফ্রাইডে। এই এক সপ্তাহে আমরা এই 7 দিন আমরা সবাই জানি। এই 7 দিনের আগে আমরা শুধু একটি প্রিপোজিশন ব্যবহার করব, সেই প্রিপোজিশনটা হচ্ছে অন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কত সহজ, এই যে এক সপ্তাহের 7 দিন প্রত্যেক বারের আগে আমরা কি ব্যবহার করব, অন। যেমন আমি শনিবারে আসবো, আই শ্যাল কাম অন স্যাটারডে। আমি রোববারে আসবো, আই শ্যাল কাম অন সানডে। আমি সোমবারে আসবো, আই শ্যাল কাম অন মানডে। আই শ্যাল কাম অন টিউসডে, আই শ্যাল কাম অন ওয়েডনেসডে, আই শ্যাল কাম অন থার্সডে এন্ড আই শ্যাল কাম অন ফ্রাইডে। সবগুলি ডের আগে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কি অন। আশা করি এই যে আমরা কি পর্যন্ত চলে আসলাম, দিন এবং সপ্তাহ পর্যন্ত, উইক পর্যন্ত যে প্রিপোজিশনের ধারাবাহিক ব্যবহার আমরা সেটা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা বিভাজন করব সেটা মাস। মাসকে বা মান্থকে বিভাজন করলে মান্থকে বিভাজন করলে আমরা কি পাচ্ছি, 12টা মাস, জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি,
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, and ডিসেম্বর। এই ইয়ারকে ভাগ করলে আমরা পাচ্ছি 12টা মাস। এই 12টা মাস, সব মাসের আগে আমরা একটা প্রিপজিশনে ব্যবহার করব। সেই প্রিপজিশনটা হচ্ছে ইন। সব মাসের আগে, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন মে, ইন জুন, ইন জুলাই, ইন অগস্ট, ইন সেপ্টেম্বর, ইন অক্টোবর, ইন নভেম্বর, ইন ডিসেম্বর। তাহলে এখন আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা মাসের আগে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। তাহলে আমরা অতি সহজে কি পর্যন্ত চলে আসলাম? বছর পর্যন্ত, ইয়ার পর্যন্ত যে প্রিপজিশনের ব্যবহার সেটা আমরা এখানে পেয়ে গেলাম। যেমন আমরা একটা জিনিস বললাম, ফেব্রুয়ারি মাসে আমি ঢাকা যাব। আই শ্যাল গো টু ঢাকা ইন ফেব্রুয়ারি। আই শ্যাল গো টু ঢাকা ইন ফেব্রুয়ারি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাহলে আরো সহজ হয়ে যাবে। আমি জানুয়ারি মাসে ঢাকা যাব। ইন জানুয়ারি। তাহলে এখানে দেখা যাচ্ছে এই জানুয়ারির জায়গায় 12টা মাস। যদি ফেব্রুয়ারি হয়, মার্চ হয়, এপ্রিল হয়, মে হয়, জুন হয়, জুলাই হয়, অগস্ট হয়, সেপ্টেম্বর হয়, অক্টোবর হয়, নভেম্বর হয়, ডিসেম্বর হয়, সব ক্ষেত্রে ইন। এটা একটা সুবিধা হলো আমরা এখন প্রত্যেকটা মাসের আগে ইন ব্যবহৃত হয়। এরপরে বিভাজনযোগ্য আর তেমন কিছু নাই। ডিকেড 10 বছরে এক ডিকেড, তার আগে সেঞ্চুরি 100 বছর, এখানে এটার আগে মিলেনিয়াম 1000 বছর বা সহস্রাব্দ, তার আগে আমরা ইন। এটার মধ্যে তেমন বিভাজন এগুলি একক। সুতরাং আমরা আজকে সহজে এই যে সময়ের আগে যে প্রিপজিশনগুলি ব্যবহৃত হয় তার আমরা একটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এর মধ্যে আরো কিছু ব্যতিক্রম জিনিস আছে, আমি সেটা আলোচনা করছি। ব্যতিক্রমের মধ্যে প্রথমে একটা ইন, আফটার। এই ইন আফটার দিয়ে যখন আমরা পরে বুঝাবো, পরে, তখন কোথায় ইন হবে আর কোথায় আফটার হবে। প্রথমে আমি ইনের ব্যবহারটা পরে বোঝাতে, আমি 2 বছর পরে আসবো, সেটা যখন আমরা লিখব
সেটা ভবিষ্যৎকাল। আমি 2 বছর পরে আসব, প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 বছর পরে আসব, সেটা ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সের ক্ষেত্রে ইন হয়, যেমন আই শ্যাল কাম in 2 months, অথবা আমি এখানে 2 দিন পরে আসবো, I shall come in 2 days, আমি 2 বছর পরে আসবো, I shall come in 2 years, আমি 2 সপ্তাহ পরে আসবো, I shall come in 2 weeks। শুধু আমাদের এই সময়টা পরিবর্তন হবে, ভবিষ্যৎকাল বুঝাতে, পরে বুঝাতে আমাদের ইন ব্যবহৃত হবে। এখন আফটার কখন, পরে আফটারটা পরে বুঝাতে কখন ব্যবহৃত হবে সেটা আফটার। যখন অতীতকাল হবে বা ফার্স্ট টেন্স হবে তখন পরে বুঝাতে আমাদেরকে ব্যবহার করতে হবে কি আফটার। আমি 2 দিন পর অথবা আমি 2 মাস পর আসবো, প্রথম আমরা 2 দিন পর আসবো, 2 দিন পর আমি 2 দিন পর এসেছিলাম, I came after 2 months, আমি 2 মাস পরে এসেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বুঝতে পারলাম এই যখন ফিউচার টেন্স হয় আমি 2 মাস পরে আসবো, তখন আমরা এখানে ইন ব্যবহার করলাম। যখন বললাম আমি 2 মাস পর আসলাম, I came after 2 months, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে আফটার। এই আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, ইন এবং আফটার। আশা করি এই যে ব্যবহারটা সবার কি হয়েছে, বুঝে এসেছে। এখন আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সেখানে প্রিপোজিশন ব্যবহার করে থাকি দুইটা, এটা হচ্ছে ফর আর এটা হচ্ছে সিন্স। এই সময়ের ক্ষেত্রে এই দুইটা আমরা কখন ব্যবহার করব, কিভাবে করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেমন ফরটা, প্রথমে ফরটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন সময়ের ব্যাপকতা, ব্যাপক সময় বোঝায়। ব্যাপক সময়টা আমরা একটা সহজে আমরা ধরতে পারি, যখন সংখ্যা প্লাস সময় হয় তখন এটা হবে ব্যাপক সময়, সংখ্যা প্লাস সময়, অর্থাৎ সময়ের আগে যখন সংখ্যা হয়, যেমন 2 days, 2 hours, 2 months, এভাবে সময়ের আগে যখন সংখ্যা হয় তখন আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, ফর। সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ফর। আমি উদাহরণ দিচ্ছি, I have been reading for 2 hours। এই ক্ষেত্রে আমরা দেখলাম এই যে এখানে সময়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সময়ের আগের সংখ্যাটা আছে, সুতরাং আমরা প্রিপোজিশন কি ব্যবহার করলাম, ফর। একই ভাবে আমরা যখন দেখব, আমি ওই নির্দিষ্ট সময় যখন হবে ওই সময়ের আগে কোনো সংখ্যা থাকবে না, যেমন সকাল, বিকাল, দুপুর, সোমবার। যেমন I have been reading since morning।
এই যে সময়টা মর্নিং, এই সময়টার আগে কোনো সংখ্যা নাই। সংখ্যা না থাকার কারণে এটা নির্দিষ্ট সময় হয়ে গেল, পয়েন্ট অফ টাইম হয়ে গেল। যখন পয়েন্ট অফ টাইম হয় তখন আমরা ফর ব্যবহার করতে পারবো, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে সিন্স। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই যে ফর এবং সিন্সের ব্যবহারের যে বিষয়টা আজকে ক্লিয়ার হয়েছে। আমরা যখন সময়ের আগে সংখ্যা পাবো সেটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, তার আগেই আমরা ফর ব্যবহার করব। সময়ের আগে যখন সংখ্যা থাকবে না সেটা হয়ে যাবে পয়েন্ট অফ টাইম, তার আগে আমরা সিন্স ব্যবহার করব। ওই তারিখটা যখন তারিখ ডেট লেখার ক্ষেত্রে কিভাবে আমরা ডেটটা লিখতে পারি এবং সেই ডেটের আগে আমরা কিভাবে প্রিপোজিশন ব্যবহার করব। একটা কথা আছে, তারিখ যখন অর্ডিনাল নাম্বার দিয়ে হবে অথবা তারিখ যখন কার্ডিনাল নাম্বার দিয়ে হবে তখন দুভাবেই প্রিপোজিশন। অর্ডিনাল নাম্বার কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল হচ্ছে 1 এর জন্য ফার্স্ট, 2 এর 2 এর জন্য হবে সেকেন্ড, তারিখ লেখার ক্ষেত্রে যখন আমরা এই অর্ডিনাল নাম্বার দিয়ে লিখবো তখন ইন হবে, আর যখন আমরা কার্ডিনাল নাম্বার দিয়ে লিখবো তখন অন হবে। যেমন he came here in January 1992। এই ক্ষেত্রে আমরা ইন লিখলাম। যখন আমরা দেখুন সেটাকে যখন আমরা লিখবো, যখন আমরা অর্ডিনাল নাম্বার দিয়ে লিখবো he came here on first January 1992। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন কার্ডিনাল নাম্বার দিয়ে লিখলাম তখন ইন, যখন আমরা অর্ডিনাল দিয়ে লিখলাম তখন হলো অন। এটাকে আরেকভাবে লেখা যায় হচ্ছে 1992, এটাকে আমরা লেখা যায় অন্যভাবে। যাক প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ওই তারিখ লেখার ক্ষেত্রে ঠিক কখন আমরা ইন অথবা কখন অন ব্যবহার করব তার একটা আমরা এখানে ব্যবহার দেখেছি উদাহরণ সহ। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি প্রিপোজিশন যখন কখন কিভাবে সময়ের আগে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা একটু খেয়াল রাখবা, পৃথিবীতে প্রিপোজিশন বিফোর প্লেস খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা খুব সহজ একটা জিনিস। আমরা পৃথিবীতে যে প্লেসগুলি আছে, কোটি কোটি প্লেস আছে, এই প্লেসগুলি আমরা একটু তুলনামূলক আলোচনা
করব। প্লেসগুলিকে আমরা দেখি পৃথিবীতে এই মহাবিশ্ব থেকে শুরু করে এই যে আজকে আমাদের এই ক্লাসরুম পর্যন্ত সবগুলিকে এক একটা স্থান। এখানে মনে করি এই ক্লাসরুম আছে, এই ক্লাসরুমের পরে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর পরে এলাকা আছে, এলাকার পরে এটা কোন মহল্লায় পড়ছে, মহল্লার পরে কোন থানায় পড়ছে, কোন জেলায় পড়ছে, কোন দেশে পড়ছে, কোন মহাদেশে পড়ছে, এবং এভাবে সময়গুলো দেখা যাচ্ছে। পৃথিবীতে দেখা যাচ্ছে সময়ের মধ্যে, এই স্থানের মধ্যে দেখা যাচ্ছে দুই ধরনের জিনিস আছে, দুই ধরনের স্থান আছে। একটা হচ্ছে ছোট স্থান, আর একটা হচ্ছে বড় স্থান। প্রিয় শিক্ষার্থী ভাইরা, খেয়াল করুন, আজকে এই যে এই ক্লাসরুম, আমাদের এই ক্লাসরুমের চেয়ে বড় হচ্ছে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার চেয়ে বড় হচ্ছে এই মহল্লাটা, এই মহল্লার চেয়ে বড় হচ্ছে এই উপজেলাটা, উপজেলার চেয়ে বড় হচ্ছে এই জেলাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যখন দুইটা সময় থাকবে তখন আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তো আমি এটা বোঝার জন্য এটা সহজ একটা উদাহরণ দিচ্ছি। আমি কক্সবাজারের টেকপাড়ায় বাস করি, ইংলিশে হবে আই লিভ টেকপাড়া, কক্সবাজার। এর পাশাপাশি দুইটা জায়গা হওয়ায় আমরা বুঝতে পারছি এখানে কোনটা বড় কোনটা ছোট, এটা ছোট স্থান, এটা বড় স্থান। তো আমরা বিশেষ করে স্থানের ক্ষেত্রে ছোট স্থানের আগে আমরা অ্যাট ব্যবহার করব, আর বড় স্থানের আগে ইন ব্যবহার করব। খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম, যদি ছোট স্থান হয় তার আগে অ্যাট, যদি বড় স্থান হয় তার আগে ইন। পাশাপাশি বসলে আমরা বড় ছোট নির্ণয় করে যেটা ছোট স্থান তার আগে অ্যাট, যেটা বড় স্থান তার আগে আমরা ইন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অ্যাট এবং ইনের ব্যবহার আমরা এখানে পেয়ে গেলাম। একটা তাহলে আমরা নিশ্চিত হলাম ছোট স্থানের আগে অ্যাট, ইন বড় স্থানের আগে ইন। তাহলে এখন আমরা ছোট বড় তুলনা, যেমন দেশ আর মহাদেশ, দেশটা ছোট মহাদেশটা বড়, তাহলে দেশের নামের আগে আমরা এক বসে পাশাপাশি তখন বসবে এক, আর মহাদেশের আগে হবে ইন। এই হিসাবে আমরা গ্রাম এবং উপজেলা, গ্রামের আগে এক বসাবো, উপজেলার আগে ইন বসাবো। এইভাবে আমরা সময়টা, স্থানটা আমরা দেখব কোনটা বড় স্থান কোনটা ছোট স্থান, সেটা দেখে আমরা অ্যাট এবং ইন ব্যবহার করব। যেমন আমি যদি বলি আমি ঢাকা মতিঝিলে কাজ করি, অথবা আমি ঢাকার মতিঝিলে থাকি, এটা আই লিভ অ্যাট মতিঝিল ইন ঢাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মতিঝিল, এটা ঢাকার মধ্যে এটা ছোট, ঢাকা বড়। তাহলে মতিঝিল ছোট হওয়ার কারণে মতিঝিলের আগে অ্যাট, ঢাকার আগে ইন। একইভাবে আমরা যদি বলি আমি এশিয়ার বাংলাদেশে বাস করি, তাহলে বাংলাদেশ একটা দেশ, এশিয়া একটা মহাদেশ, তাহলে আমরা দুজন পাশাপাশি পাচ্ছি। এখানে বাংলাদেশের আগে তোমরা বসাবো এক, এশিয়ার আগে বসাবো ইন। এভাবেই আমরা বড় ছোট নির্ণয় করে আমরা স্থানের আগে যে অ্যাট এবং ইন ব্যবহৃত হয় সেটা আমরা পেয়ে গেলাম। এখন একটু ব্যতিক্রম কিছু বিষয় আছে, সেটা আমি একটু বলছি। স্থানের মধ্যে
ইন, অন, টু, এই তিনটা। আমরা যখন সীমানার ক্ষেত্রে সীমানা বা বাউন্ডারি, সীমানার ভিতরে বুঝালে আমরা ব্যবহার করব ইন। সীমানার উপর, সীমানার বাইরে, টু। প্রিয় শিক্ষার্থী, আমরা সীমানার ক্ষেত্রে গিয়ে এই তিনটা আমরা প্রিপজিশন দেখতে পাচ্ছি, একটা ইন, অন, টু। আমরা ইনটা কখন ব্যবহার করব, অনটা কখন ব্যবহার করব, টুটা সেটা আমরা বলেছি। সীমানার ভিতরে হলে ইন, সীমানার উপর হলে অন, সীমানার বাইরে হলে টু। তাহলে কিভাবে সেটা আমরা একটু দেখি। যেমন টেকপাড়া কক্সবাজার, টেকপাড়া কক্সবাজার, এখানে দেখা যাচ্ছে টেকপাড়াটা কক্সবাজার সীমানার ভিতরে। তখন আমরা প্রিপজিশন হিসাবে ব্যবহার করব ইন। উদাহরণ, টেকপাড়া ইজ ইন কক্সবাজার। আচ্ছা, এখানে আমরা এই টেকপাড়া কক্সবাজারের ভিতরে, কক্সবাজার অবস্থিত, কক্সবাজারের ভিতরে অবস্থিত, এই কারণে আমরা টেকপাড়া ইজ ইন কক্সবাজার। তো আমরা এখানে সীমানার ভিতরে বোঝাচ্ছি বলে বিরাট আমরা ইন ব্যবহার করছি। এরপরে আমরা অন, সীমানার উপর বোঝাতে অন ব্যবহৃত হয়। কিভাবে? আমরা যদি মনে করি কক্সবাজার বাকখালী নদীর তীরে অবস্থিত, তখন দেখা যাবে যে সীমানার উপরে। এই বাক্যটাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে কক্সবাজার বাকখালী নদীর তীরে অবস্থিত, তাহলে সীমানার উপর, বাকখালী নদীর উপর। তাহলে আমরা সেই ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, কক্সবাজার বাইরে বোঝাতে টু, এই প্রিপজিশনটা আমাদেরকে ব্যবহার করতে হয়। এর বাইরেও আচ্ছা স্থান নিয়ে আরো কিছু প্রিপজিশন আছে, আমরা সেগুলো এখন আলোচনা করতে যাচ্ছি। একটু মনোযোগ দিতে হবে, খুব সহজ। যেমন আমরা প্রথমে স্থানের মধ্যে উপরে আছে, নিচে আছে, পাশে আছে, চারিপাশে আছে। স্থান উপরে, নিচে, পাশে, পিছনে, সামনে, চারদিকে। এগুলি আমাদের স্থানের সাথে রিলেটেড। আমরা যখন কোনো একটা স্থানে দাঁড়াই, তখন স্থানের উপরে আছে, নিচে আছে, পাশে আছে, পিছনে আছে, সামনে আছে, চারিপাশে আছে। এইগুলি প্রকাশ করার জন্য আমাদের কিছু প্রিপজিশন ব্যবহার করতে হয়। এখন আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি উপরে, কয় ধরনের উপরে আছে এখন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে উপরে, উপরের জন্য আমরা অন ব্যবহার করি, ওভার ব্যবহার করি, হাফ ব্যবহার করি, এই তিনটা আমরা এভাব ব্যবহার করি, চারটা উপরে বোঝানোর জন্য। এই চারটা দিয়ে উপরের মধ্যে বিভিন্ন ধরনের উপর আছে, সেটা আমরা এখন আলোচনা করব। উপরে প্রথমে অন নিয়ে আমরা আলোচনা করব। উপরে অন কখন আমরা ব্যবহার করব? যেমন আমরা যখন উপরে বুঝি ঠিক মাথা লাগানো উপরে, আমাদের ঠিক মাথার, আমার মাথা হচ্ছে আমাদের যে আমার দেহের শেষ সীমা, এটার উপরে যা আছে সবগুলোর উপর,
যখন ঠিক আমার মাথার উপর থাকে, যেমন এই ডাস্টারটা আমি যখন আমার মাথার উপর থাকবে, একটা টুপি যখন আমার মাথার উপর থাকবে, অর্থাৎ আমার মাথার সাথে লাগানো যখন বুঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। লাগানো উপরে, লাগানো মানে বিশেষ করে ওই লাগানো উপরে হলে সেক্ষেত্রে আমরা অনটা ব্যবহার করি। কার সাথে লাগানো? মাথার সাথে লাগানো। আবার যেমন I put my hand on my head, যেমন আমি মাথায় হাতটা রাখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাথার সাথে হাতটা লাগানো, এই জন্য আমার মাথা, এই মাথার জন্য আমাদের প্রেপোজিশন ব্যবহার করতে হবে অন। এরপরে আচ্ছা, উপর আরেকটা হচ্ছে ওভার। কোন উপরের জন্য আমরা ওভারটা ব্যবহার করে থাকি? যখন আমাদের মাথার সাথে লাগানো হবে না, একটু মাথার চেয়ে আলগা উপরে, তখন আমরা ওভারটা ব্যবহার করে থাকি। যেমন এই যে ক্লাসমেট ফ্যান আছে বা লাইট আছে, সেটা আমার মাথার উপরে না, আমার মাথার সাথে লাগানো নয়, কিন্তু আমার মাথার উপরে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই এই আলগা উপরে, সেই ক্ষেত্রে আমাদেরকে উপরে বোঝাতে ব্যবহার করতে হবে ওভার। যেমন আমরা ক্লাসরুমে দেখি আমার মাথার উপর ফ্যানটা ঘুরছে, তাহলে ফ্যানটা ঠিক আমার মাথার সাথে লাগানো অবস্থায় ঘুরছে না, এটা উপরে ঘুরছে। সেই ক্ষেত্রে আমরা যেমন আমরা উদাহরণ, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। তাহলে আমরা এখানে দুইটা উপর দেখলাম, একটা হচ্ছে মাথার সাথে লাগানো উপর, আর একটা হচ্ছে মাথার সাথে আর একটু আলগা উপরে। তাহলে মাথার সাথে লাগানো উপরে হলে অন, আলগা উপরে হলে ওভার। আর আপ কোথায়? আপ হচ্ছে একদম আকাশের উপরে, এরকম বুঝালে সেখানে কি হবে? আপ হবে। যেমন তারাটি আকাশে ঝলমল করছে, আমরা সেক্ষেত্রে আপ ব্যবহার করবো। দ্য স্টার ইজ টুইঙ্কলিং আপ দ্য স্কাই। আর এবাবটা নিয়ে আমাদের একটু কথা আছে, এবাব। আচ্ছা, আপটা নিয়ে আমি আবার একটু বলি। আমরা যখন বলি একদম উপরে, একদম উপরে বলতে আকাশ, এই আকাশের উপরে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আপ। এরপরে এবাব, এবাবটা উপরে, এটা মানে আমাদের ঠিক এই যে আমাদের বাহ্যিক অবস্থাগত উপরে নয়, কতগুলি ফিগার আছে, সংখ্যাগত বিষয়, যেমন দারিদ্র্যসীমার উপরে, দারিদ্র্যসীমার নিচে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কোনো তার দৈহিকগত অবস্থান নাই, এটা একটা সংখ্যা বোঝানোর ক্ষেত্রে, সংখ্যা উপরে বোঝাতে, মাত্রার উপরে বোঝাতে আমরা এভাবটা ব্যবহার করে থাকি। যেমন আমাদের দেশের বেশিরভাগ লোক দারিদ্র্যসীমা নিচে বাস করে, আর উন্নত দেশে বেশিরভাগ লোক দারিদ্র্যসীমার উপরে বাস করে। তারপরে আমার বন্ধু দারিদ্র্যসীমার উপরে বাস করে, সেটা আমরা লিখতে পারি মাই ফ্রেন্ড লিভস above poverty line। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দারিদ্র্যসীমার উপরে, এই এরকম বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে above ব্যবহৃত করতে হবে।
তো যাক, আমরা এখন উপরে নিয়ে যে 4টা প্রিপজিশন ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। তাহলে আমি আবার বলছি, অনটা কখন ব্যবহৃত হয়? যখন মাথার সাথে লাগানো উপরে তখন অন, আর মাথার থেকে আলগা উপরে ওভার, একদম একদম আকাশের উপরে হলে আফ, আর এটা হচ্ছে এবার। তো যেটা আমাদের সংখ্যার উপরে বোঝাতে এবারটা ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দিয়েও সেটা দিলাম। আশা করি তোমরা বিষয়টা তোমাদের সুস্পষ্ট হয়েছে। এরপরে আমি আরেকটা নতুন জিনিস আপ ওভার দিচ্ছি। এই প্রিপজিশনটার ব্যবহারটা আপ ওভার। এটা কি জিনিস? আপ ওভার, নিচ থেকে খাড়া উপর হইয়া আবার নিচের দিকে চলে গেলে যেই প্রিপজিশনটা ব্যবহৃত হয় আপ ওভার। যেমন সে পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে, উপর হয়ে আবার নিচে চলে যাচ্ছে। হি ইজ গোয়িং। ওভার দ্য হিল। এখানে এটা কেমন? যেমন কেউ নিচ থেকে শুরু করলে একটা পাহাড়, উপরে চূড়ে উঠলো, আবার চূড়া থেকে আবার নিচের দিকে চলে গেল, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করব আপ ওভার। আশা করি উপরে উপর নিয়ে যে প্রিপজিশনগুলি ব্যবহৃত হয়, আশা করি সবাই একটা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো। এরপরে আমরা নিচ্ছি নিচে নিয়ে অনেকগুলি প্রিপজিশন আছে, যেমন আছে আন্ডার, ডাউন, বিনিথ, বিলো। উপর নিয়ে যেমন 4টা আছে, আবার নিচ নিয়ে আমরা 4টা প্রিপজিশন পাচ্ছি, আন্ডার, ডাউন, বিনিথ, বিলো। আন্ডার প্রিপজিশনটা আমরা কখন ব্যবহার করি? সরাসরি কোনো কিছু নিচে, এরকম ক্ষেত্রে আমরা আন্ডারটা ব্যবহার করে থাকি। যেমন টেবিলের নিচে সে লুকিয়ে আছে, এই ক্ষেত্রে আমরা আন্ডারটা ব্যবহার করেছি। সরাসরি নিচে, সরাসরি কোনো কিছু নিচে, সরাসরি নিচে। সে গাছের নিচে বসে আছে, he is sitting under the tree. সে টেবিলের নিচে বসে আছে, he is sitting under the table. এই সরাসরি নিচে বোঝাতে আমরা দুটা প্রিপজিশন ব্যবহার করি, একটা আন্ডার আর হচ্ছে বিনিথ। সরাসরি নিচে। এখন আবার আমি একটা উদাহরণ দিচ্ছি। বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। The cat is sitting under the table. তো এই ক্ষেত্রে আমরা ওই আন্ডারের জায়গায় বিলুটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা বিলুটা কখন ব্যবহার করব? বিলু বিলুটা নিচ্ছি। এই বিলুটা কোনো আমরা এই যেমন একটা বস্তুর নিচে এরকম নয়, সংখ্যার নিচে, একটা মানের নিচে। যেমন এই জিনিসটা মান ভালো নয়, দ্য থিং ইজ বিলো স্ট্যান্ডার্ড। যেমন দারিদ্র সীমার নিচে আমরা বাস করি, উই লিভ বিলো দ্য পভার্টি লাইন। তো আমি একটা উদাহরণ দিচ্ছি।
উই লিভ below the poverty line। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পভার্টি লাইন, দারিদ্র্য সীমা, এরকম নিচে বোঝাতে আমরা বিলোটা ব্যবহার করি। ডাউন, ডাউনটাও নিচে, সেটা কেমন নিচে? এখন আমাদেরকে ডাউনের ব্যবহারটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ডাউনটা হচ্ছে ঠিক সেরকম ডাউন নয়, আমরা যেমন আমি নিচে পড়ে গেলাম, আমি নিচে কোনো কিছু সরাসরি নেই, আমি আবার নিচেই পড়ে গেলাম, আমার যে উচ্চতা আছে আমি যে অবস্থায় ছিলাম সেখান থেকে নিচে পড়ে গেলে সেই ক্ষেত্রে ধরনের নিচের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ডাউন। যেমন ছেলেটি পড়ে গেল, the boy fall down। এটা আমাদেরকে আরেকটু দিতে পারি আফটার টেন্স, the boy has fallen down। তাহলে এখন নিচে নিয়ে যে চারটা প্রিপজিশনের ব্যবহার আছে, এই চারটা ব্যবহার আমরা আশা করি পেয়ে গেছি। প্রথমে আন্ডারের ব্যবহারটা আমরা আবার একটু রিভিউ করি। সরাসরি কোনো বস্তুর নিচে, কোনো কিছুর নিচে বুঝতে আমরা আন্ডার। আর আমি মনে করো আমার অবস্থান থেকে পড়ে গেলাম, আই ফল ডাউন দ্য গ্রাউন্ড, আমি মাটিতে পড়ে গেলাম। সেগুলো ছাত্রছাত্রী তোমাদেরকে আমরা এই নিচ নিয়ে চারটা প্রিপজিশন আলোচনা করলাম, আশা করি তোমরা এটার একটা আইডিয়া পেয়ে গেছো। এরপরে আমরা উপরে নিচে দুইটা পেয়ে গেলাম। এরপর আমাদের পাশে, পাশে পাশে আচ্ছা, পাশে ইংরেজি হচ্ছে বিসাইড। এটা একদম সহজ, সে আমার পাশে দাঁড়িয়েছে, হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি। উদাহরণ, এখন আমরা পাশের পরে আর কি আছে, আমাদের সামনে আছে আর পিছনে আসে। সামনে সামনে নিয়ে আমাদের দুটো প্রিপজিশন আছে, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আর এটা সরাসরি প্রিপজিশন। যেমন সে আমার সামনে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং বিফোর মি, অথবা হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। এই দুটা যে কোনো একটা ব্যবহার করলে চলবে। আমি উদাহরণ দিচ্ছি, he is standing before me। আমরা এই বিফোরের জায়গায় ইন ফ্রন্ট অফ আমরা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং পাশের পরে সামনে আর হচ্ছে পিছনে। পিছনে ইংরেজি হচ্ছে এটার প্রিপজিশনটা হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড এটা খুব সহজ, এটা একদম সরল একটা প্রিপজিশন। পিছনে এই যে আমরা হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, সামনে হলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিপজিশনের ব্যবহারের যে 5টা ধাপ, তার মধ্যে আমরা এখন চতুর্থ ধাপে আসলাম। চতুর্থ ধাপ হচ্ছে প্রিপজিশন বিফোর মিডিয়াম, মাধ্যমের পূর্বে আমরা কোন কোন ধরনের প্রিপজিশন ব্যবহার করি সেটা। তাদের আমরা আসি বাই। আমরা যখন ব্যক্তি ধারা যেগুলি বুঝাবো, সেক্ষেত্রে
বাই ব্যবহার করি। আর উইথ, যেগুলো আমরা যে কোনো যন্ত্র বস্তু দ্বারা বোঝাবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি উইথ। যেমন আমি একটা করিমের মাধ্যমে একটা কলম পাঠালাম, এই ব্যবহারটা আমরা আবার করছি। I sent a pen by Karim। আর এখানে উইথের ব্যবহারটা আমরা দেখি, সেটা হচ্ছে কোনো বস্তু দ্বারা যন্ত্র দ্বারা। যেমন আমি কলম দিয়ে লিখি, আমরা কলম দিয়ে লিখি উই রাইট উইথ পেন। তাহলে আমরা মোটামুটি এই যে ব্যক্তি দ্বারা এবং বস্তু দ্বারা, ব্যক্তির ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি, বস্তুর ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করে থাকি। সাধারণভাবে সেটা আমরা পেলাম, এটা আমাদের সবার বিষয়ে জানো আছে। এখন আমরা যেটা যাব সেটা আরেকটু জটিল কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা যাচ্ছি। যেমন যুগে, যেমন আমি গাড়ি যুগে, বিমান যুগে, তারপরে প্লেন যুগে। যখন আমরা এই যুগে অর্থে বা ইয়া করি, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রেপোজিশন ব্যবহার করতে হবে বাই। যেমন আমি গাড়ি করে চট্টগ্রাম যাই, I go to Chittagong by bus। এই ক্ষেত্রে আমরা বাসের জায়গায় যদি আমরা বিমানে করে চট্টগ্রাম যাই, I go to Chittagong by plane। আমি নৌকা করে বা স্টিমারে করে বা লঞ্চে করে চট্টগ্রাম যাই, I go to Chittagong by launch or steamer by ship। এই যুগে বুঝতে আমরা বাইটা ব্যবহার করি। তারপরে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমরা যখন পায়ে হেঁটে কোথাও যাই, পায়ে হেঁটে বোঝানোর ক্ষেত্রে আমরা অনেক সময় সবসময় আমরা অনটা ব্যবহার করে থাকি। আমরা পায়ে হেঁটে কলেজে যাই, তো গ্রামের বেশিরভাগ ছেলেমেয়েরা পায়ে হেঁটে কলেজে যায়। Most of the students go to college on foot। পায়ে হেঁটে যখন বোঝায় সেই ক্ষেত্রে আমরা পায়ে লিখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদেরকে অংটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দ্বারা দিয়ের ক্ষেত্রে আমরা আরো কিছু আমাদের আছে। দ্বারা দিয়ে আমরা বাই ব্যবহার করলাম, বাই ব্যবহার করলাম, উইথ ব্যবহার করলাম, অন ব্যবহার করলাম। এখন আমরা আরো কিছু ব্যতিক্রম, থ্রু। দ্বারা দিয়ে ক্ষেত্রে থ্রু প্রিপজিশন আমাদেরকে ব্যবহার করতে হয়। থ্রু আমরা কখন ব্যবহার করব? থ্রুটা যেমন কোনো আকার বিশিষ্ট কোনো কিছু দিয়ে যখন আমরা এই আকার কোনো কিছুর ভিতর দিয়ে যখন আমরা বুঝে ব্যবহার করবো, সেই ক্ষেত্রে আমাদেরকে থ্রুটা। যেমন আমরা জানালা দিয়ে বাইরে তাকালাম, যেমন আমি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেলাম, এইসব ক্ষেত্রে এগুলো হচ্ছে আকার থাকে, কিছু গোলাকার থাকে, বিভিন্ন জিওমেট্রিক্যাল যেখানে শেপ থাকে সেইগুলো দিয়ে যখন বুঝাবে, বিশেষ করে জিওমেট্রিক্যাল গোলাকার, বৃত্তাকার, আয়তাকার, সেই ক্ষেত্রে আমরা থ্রুটা ব্যবহার করে থাকি। সেগুলি এটা হচ্ছে আকার বিশিষ্ট।
যেমন আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। I looked out through the window. তা আচ্ছা, লোকটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেল। The man escaped through the tunnel. আচ্ছা, তাহলে আকার বিশিষ্ট কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝাতে থ্রু প্রিপজিশনটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে কয়েকটা প্রিপজিশন আছে, তার মধ্যে বিশেষ করে along, এটা হচ্ছে কিরকম, লম্বা কিছুর উপর দিয়ে। যেমন আমরা নদীর তীর দিয়ে হাঁটি, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আমাদের নদীর তীরটা হচ্ছে অনেক লম্বা, সাগরের তীর নদীর তীর দিয়ে, এরকম হলে আমাদেরকে অ্যালং ব্যবহার করতে হবে। যেমন আমরা নদীর তীর দিয়ে হাঁটি, উই ওয়াক, along the bank of the river. এই যে লম্বা, এভাবে আমরা যেমন রাস্তার উপর দিয়ে, তাহলে উই ওয়াক অ্যালং দ্য রুট, উই ওয়াক অ্যালং দ্য seashore অথবা সি বিচ, লম্বা কিছুর উপর দিয়ে বোঝাতে আমরা অ্যালং ব্যবহার করে থাকি। আবার আকার বিশিষ্ট হতে আমাদেরকে ট্রু, এবং বস্তু দ্বারা হলে উইথ, ব্যক্তি দ্বারা হলে বাই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রসটা খুবই ইন্টারেস্টিং। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে অ্যাক্রস প্রিপজিশন আমরা কখন ব্যবহার করব? আমরা যখন কোনো কিছু মাছ দিয়ে বোঝাই, যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা এ পার থেকে উপরে যাই নদীর, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্রস। রাস্তার এ পার থেকে যখন আমরা ওপারে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্রস। এটাকে আমরা বাংলায় বলতে পারি মাছ দিয়ে। যেমন ছেলেটা নদীতে সাঁতার দিচ্ছে, the boy is swimming across the river. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমন দ্বারা দিয়ের ক্ষেত্রে এমন কিছু প্রিপজিশন দেখলাম, খুবই ইন্টারেস্টিং প্রিপজিশন, সেগুলির ব্যবহার আমরা দেখলাম। বিশেষ করে আমরা এখানে অন, থ্রু, অ্যাক্রস, অ্যালং, এই প্রিপজিশনের ব্যবহারগুলো আমাদেরকে, বিশেষ করে আমরা এই দুইটা আমাদের সবার জানা আছে, তিনটা, বাই ব্যক্তির মাধ্যমে, উইথ বস্তু, অন পায়ে হেঁটে, কিন্তু
যে কোনো এটা জিওমেট্রিক্যাল যেটা শেপ থাকে বা জিওমেট্রিক আকার থাকে সেক্ষেত্রে ট্রু। আর কোনো লম্বা কোনো কিছু মাছ দিয়ে যখন হয় সেক্ষেত্রে আমরা ক্রস করি, এবং কোনো লম্বা কিছুর উপর দিয়ে যখন আমরা দিয়ে বোঝাবো সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করবো। তো আশা করি চার প্রকার প্রেপোজিশনের ইয়াটা আমাদের এখানে শেষ হলো। আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে আমাদের সিচুয়েশনাল প্রেপোজিশন, সিচুয়েশনাল ইউজ অফ প্রেপোজিশন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাস্ট স্টেজ অফ দ্য ইউজ অফ প্রিপোজিশন, দ্যাট ইজ সিচুয়েশনাল ইউজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় কিছু প্রেপোজিশন ব্যবহার করে থাকি, সেগুলি অনেকটা সিচুয়েশনের উপর ভিত্তি করে এই প্রেপোজিশনগুলি ব্যবহার করতে হয়। যেমন ফ্রম, উইথ, এই ধরনের প্রেপোজিশন, অফ, ফর, উইদিন, between, among। আমরা from মানে হইতে, হতে থেকে, যে কোনো কিছু এরকম বোঝাতে আমরা from ব্যবহার করি। সাথে বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি? with। র বা এর বোঝাতে আমরা of ব্যবহার করি। জন্য ব্যবহার বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। উইদিন মধ্যে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করে থাকি। দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন। অনেকের মধ্যে বোঝাতে আমরা অনেকের মধ্যে বোঝাতে আমরা এমন ব্যবহার করে থাকি। তাহলে এখন আমরা ফ্রম, একটা উদাহরণ দিলে আমরা ফ্রমের ইয়েটা বুঝবো। সে ঢাকা হতে আসছে, হি ইজ কামিং ফ্রম ঢাকা। সে বাড়ি থেকে যাচ্ছে, হি ইজ গোয়িং ফ্রম হোম। এই ক্ষেত্রে আমরা হতে বা থেকে বোঝাতে ফ্রমটা আমরা ব্যবহার করে থাকি। আই এম কামিং ফ্রম ঢাকা। আচ্ছা, আবার একটা ফ্রম এর একটা এক্সেপশনাল ইউজ আছে, সেটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সিচুয়েশন অনুযায়ী যে প্রেপোজিশনের ব্যবহার, তার মধ্যে আমরা ফ্রমটা অনেক সময় কোন দেশের বোঝাতে আমরা ফ্রমটা ব্যবহার করি। আই এম ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশি। ইউ আর ফ্রম আমেরিকা, তুমি আমেরিকা। আমরা অনেক সময় দেশের লোক বোঝাতেও ফ্রমটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে আসো উইথ, সাথে। সাথে বোঝাতে উইথ, এটা প্লেন ইউজ। সেটা আমি তোমার সাথে বাড়ি যাব, আই শ্যাল গো উইথ ইউ। আমি আমার বাবার সাথে বাজারে যাই, আই গো টু মার্কেট উইথ মাই ফাদার। এই অফের ব্যবহারটি একটু খেয়াল করতে হবে। গাছের পাতা, the leaves of the tree। এখানে এই যে অফ, এটা যেমন গাছের পাতা, তারপরে ফ্যানের ইয়াগুলি, হাতগুলি, হ্যান্ডস অফ দ্য ফ্যান,
ঘড়ির কাঁটা, হ্যান্ডস অফ দ্য ওয়াচ। এভাবে আমরা ওই র বা এর বোঝানোর ক্ষেত্রে অফ ব্যবহার করি। ফর জন্য, জন্যটাকে প্লেন, আমি তোমার জন্য কিছু টাকা পাঠাবো। I shall send some money for you. আবার ফর একটা স্পেশাল ইউজ আছে, মানে দামের ক্ষেত্রে। আমি 50 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম, I bought a watch for 50 টাকা। সেক্ষেত্রে আমরা ফরটার বিশেষ ব্যবহার দেখি। আর প্লেন ব্যবহার হচ্ছে, আমি তোমার জন্য জীবন দিতে পারি, মরতে পারি, I can die for you. আবার আমি কিছু জিনিস কিনলাম কত টাকা দিয়ে, সেটার ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, I bought a watch for 50 টাকা। আমি 50 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম, সেক্ষেত্রে আমরা ফরটা ব্যবহার করে থাকি কত টাকা দিয়ে। তারপর উইদিনটা মানে দুইটা সীমানার মধ্যে, যেমন আমি 5 দিনের মধ্যেই চলে আসবো, I shall come back within 5 days। সেক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করে থাকি। উইদিনটা কি করে, বা যেমন আমরা 10 দিনের জন্য একটা সময়সীমা থাকবে, এই 10 দিনের ভিতরে যে কোনো একদিন যদি 10 দিনের, এটা 1-2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে, মানে একদম 10 দিনের ঠিক আগে, এরকম মধ্যে বোঝাতে আমাদের ওই দিনটা ব্যবহার করব। I shall come back within 5 days। এই 5 দিনের মধ্যেই আমরা চলে আসবো বা ফিরে আসবো। এই যে একটা সময়, একটা নির্দিষ্ট দুইটা সময়ের মাঝখান, সেটা উইদিন। এরপর আমাদের যেটা প্রিপোজিশন, সেটা হচ্ছে বিটুইন, আর এটা হচ্ছে এমাং। ইন্টারেস্টিং প্রিপোজিশন। বিটুইন, আমরা যখন দুইজনের মধ্যে বুঝাবো তখন আমরা বিটুইন ব্যবহার করব। আর দুইয়ের যখন অধিক হবে, 3, 4, 5, 6, 7 থেকে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পর্যন্ত বোঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা ব্যবহার করব। যেমন দুইজন ছেলের মধ্যে আমগুলি ভাগ করে দাও, divide the mangoes between 2 boys। এখানে আমার নির্দিষ্ট করে দুইজন ছেলে, দুইজনের মধ্যে আমগুলি ভাগ করে দেওয়া হবে। আবার ছেলেদের মধ্যে আমগুলি ভাগ করে, এখন কয়জন ছেলে, 2 অধিক ছেলে, সেক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা ব্যবহার করব, ডিভাইড আচ্ছা, এখন আমরা প্রিপোজিশন থেকে একটা মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি। আশা করি এই যে 5 স্টেজ আমরা যে প্রিপোজিশনকে ভাগ করে আবার এগুলো আলাদা আলাদা করে আমরা যে আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখান থেকে আমরা, যদিও প্রিপোজিশন অনেক বড় একটা চ্যাপ্টার, ব্যাপক চ্যাপ্টার, কিন্তু আমরা এটাকে ভাগ করে, ক্যাটাগরাইজ করে আমরা মোটামুটিভাবে এই প্রিপোজিশন সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়েছি। আর তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে অন্তত 20টা প্রশ্ন যদি প্রিপোজিশনের উপর কি করো, এক্সারসাইজ করো, আশা করি এই সবগুলি প্রিপোজিশনের ব্যবহারে 20টা 25টার মধ্যে পেয়ে যাবে, এবং পরীক্ষা আশা করি তোমরা ভালো করতে পারবে। এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে এই করোনার ভয়াবহতার মধ্যে ঘরের মধ্যে থাকার আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।